চিত্তচিরে চৈত্র মাস। লেখনীতে মম সাহা। পর্ব সংখ্যা 13 এবং 14। ওরে পাখি বলিস তারে, কত ব্যথা রাখি গোপন করে। কখনো ব্যথারা মুখ থুবড়ে পড়ে, কখনো বা অশ্রু হয়ে ঝরে। নীল রঙের কালি দিয়ে লেখা ছোট 2 লাইনের কথাগুলো কত সুন্দর, কতটা ব্যথার। চিত্রা বার কয়েক পড়ল লেখাগুলো, বেশ মনে ধরেছে। সে যখন এসএসসি দেয় তখন এখানে সেখানে এলোমেলো অবুঝ মনে কত কথাই লিখে রাখত, কত কবিতায় যত্নে করত। টিনেজার সময়টাই তো এমন। বয়ঃসন্ধিতে এসে ছেলে মেয়ে কিছুটা কাব্যিক হয়ে যায়, তাদের অতি রংচঙে আবেগ ঝরে পড়ে কাব্যের পাতায়। চিত্রাও তাদের থেকে আলাদা না, অথচ সেদিন যে কথাটা লিখেছিল একান্তই ফুরফুরে মনের আবেশ অনুভব করার জন্য, আজ সে লেখাটাই জীবনের চরম ব্যর্থতা মনে করাচ্ছে। সময় পাল্টাতে ঠিক কতটুকু আর সময় লাগে? 1 সেকেন্ড বা তারও কিছুটা কম। বাঁ চোখের কাজল ঘেঁটে মুক্তোর মতন এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ে চিত্রার চোখের কোণ থেকে। আহা, কান্নারা এত অবাধ্য কেন? সময়টা আগস্টের 17 তারিখ শুক্রবার। বেলা এখন ঠিক অপরাহ্ন। চিত্রার শরীরে নীল রঙের শাড়ি জড়ানো, চোখে গাঢ় কাজল। অভিমানিনীর প্রগাঢ় অভিমান ডাকতে সেই যেন সক্ষম, সেই কাজল। হয়তো নয়নের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিতে লুকানোর জন্যই এ ব্যবস্থা। শ্যামলা শরীরে গাঢ় নীল রংটা ঠিক খারাপ লাগছে না, চলনসই থেকে আরো 2 ধাপ বেশি লাগছে। পিঠ অব্দি চুলগুলো বাতাসে উঠছে তার। আজকে বিশেষ দিন তার জীবনে, তাই এত সাজগোজ। জীবন তো আর কোনো কিছুর জন্য থেমে থাকে না, সে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় অনেকটা দূর। যদি এগিয়ে যাওয়াটা খুব দ্রুত হয় তবুও বোধহয় খারাপ হবে না। অপেক্ষিত সময়ের অবসান ঘটল। বাহিরের ঘর থেকে চিত্রার ডাক ভেসে আসলো। এই তো চিত্রার ডাক পড়েছে, নতুন কিছু শুরু হওয়ার আহ্বান এসেছে। চিত্রা বিছানায় বসে রইল। বুকের মাঝে যন্ত্রণাদের বিক্ষোভ মিছিল, তাদের যেন প্রতিবাদ। বুকের মাঝেই ঠাঁই দেওয়া মানুষটাকে ছাড়া আর কাউকে সহ্য করবে না চিত্রার জীবনে, কখনোই না। চিত্রা শ্বাস নিল, অনুভব করলো এই চারপাশে বাহার ভাইয়েরই কেবল অস্তিত্ব। এই যে আলমারির ভেতর রাখা বাহার ভাইয়ের শুভ্র রঙের টি শার্ট, বইয়ের টেবিলের ওপর বাহার ভাইয়ের নোটস, ড্রেসিং টেবিলের ড্রয়ারে বাহার ভাইয়ের কত শত ফেলে দেওয়া আধখানা সিগারেট। এই যে হৃদয় মাঝে পুষে রাখা আস্ত একটা বাহার ভাই। সব জায়গাতেই তো মানুষটা, তবে তাকে ভোলার জন্য এত আয়োজন কেন? এই আয়োজনের সার্থকতা কোথায়? ভাবনার মাঝে চিত্রার ঘরে প্রবেশ করলো তার মা মুনিয়া বেগম। চোখে চিকন গ্লাসের চশমা, শরীরে কালো শাড়ি, মুখে চিকচিক করা ঘামের বিন্দুকণা। সে এসেই ব্যস্ত ভঙ্গিতে বলল, চিতু, তুমি সাজগোজ করেছো কেন? বাবার সাথে পাগল হয়েছো? সেখানে তুমি যাবে না। এত বড় ক্ষতি করার জন্য উঠে পড়ে কেন লেগেছ? আর তোমার বয়সই বা কত? এই বয়সে কিসের বিয়ে? হ্যাঁ, কোনো বিয়ে টিয়ে হবে না। মায়ের ব্যস্ততা মেশানো কথার পরিপ্রেক্ষিতে জবাব দিল না চিত্রা, কেবল মায়ের মুখের দিকে তাকিয়ে রইল অনিমেষ। মাটা এত সুন্দর কেন? ভাইয়াও মায়ের মতন সুন্দর। তাদের দেখলেই কেমন শান্তি শান্তি লাগে, ভালো লাগায় ছেয়ে যায় হৃদয় জমিন। মেয়ের কোনো হেলদোল না দেখে বিরক্ত হলো মুনিয়া বেগম। বিরক্তিকর কণ্ঠে বলল, তোমায় কি বলেছি শুনেছ? বিয়ের আশা বাদ দাও, তোমার বাবার তালে নাচা বন্ধ করো। এতটুকু তো একটা জীবন তোমার। বিয়ে তো করতেই হবে আম্মু। সমাজের চিরপরিচিত প্রথা অনুসারে মেয়েদের তো আজীবন বাবার ঘরে থাকার নিয়ম নেই। যেতেই যেহেতু হবে তবে আগেই যাই, পরে তো মায়া আরো বেড়ে যাবে আম্মু।
মুনিয়া মেয়ের কথায় হতভম্ব হয়ে গেলেন। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, চিত্রা, কি বলছো এসব? ভুল বলেছি আম্মু। তোমরা কি আর আমায় চিরদিন দেখে দেবে বলো? একদিন তো হস্তান্তর করা হবে আমাকে, তবে আজ কেন নয়? জীবনটা আমার এই এক একজনের হাতে কেবল হস্তান্তরিত হয়েই যাবে, পরে পাওয়া কি না? চিত্রা! মুনিয়া বেগমের কণ্ঠে চরম বিস্ময়। সে বিস্ময়ের স্রোতে যেন কথাই খেয়ে হারিয়ে ফেলল। সারাদিন দুষ্টমিতে মত্ত থাকা চিত্রার আজ কথাগুলোর ওজন অনেক বেশি। এত ভারী কথা যে সে আশা করেননি মুনিয়া বেগম। তাহলে আজ মেয়েটাকে এত অপরিচিত লাগছে কেন? কেমন অপরিচিত একটা অবয়ব মেয়েটার মাঝে। মুনিয়া বেগম হয়তো আরো কিছু বলতেন, কিন্তু তন্মধ্যে নুরুল সওদাগরের আগমনে কথার নদীতে ভাটা পড়ল। নুরুল সওদাগরের মুখে বরাবরের চেয়ে আজ হাসির রেখা বেশ গভীর। চোখে মুখে কেমন যেন একটা রাজ্যের শান্তি। শান্তিটা ঠিক কিসের? সবচেয়ে অপছন্দের মানুষটাকে চোখের সামনে দেখতে হবে না, এটাই কি তার কারণ? তবে মুনিয়া বেগম নিজের স্বামীর দিকে তাকালেন, তাচ্ছিল্য করে বলে উঠলেন, আমার মেয়ের ধ্বংস না ডেকে আনলেও পারতে। নুরুল সওদাগর হয়তো প্রস্তুত ছিলেন না স্ত্রীর এহেন কথায়, তাই সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। বিস্মিত কণ্ঠে বললেন, কি বলছো এসব? চিত্রা আমারও মেয়ে, ভুলে যেও না। বাবার একটা কথায় চিত্রার ভেতরে যত না পাওয়ার হাহাকার ছিল সব যেন মিলিয়ে গেল। জীবনের 18 বছর সে অপেক্ষা করেছিল বাবার মুখ থেকে এই কথাটা শোনার জন্য। আজ মনে হচ্ছে বেঁচে থাকাটা সার্থক হয়েছে। বাবার আদর পাওয়ার জন্য চিত্রা এমন কয়েকটা অযৌক্তিক সিদ্ধান্ত না হয় মাথা পেতে নেবে, তবুও তো তার বাবার ভালোবাসা পাবে, এই ঢের। আচ্ছা, চিত্রা তোমার মেয়ে? কবে থেকে তাকে মেয়ে মানা শুরু করলে? তোমার জাত যাবে না? স্ত্রীর বিদ্রুপের হাসি দেখে গা জ্বলে উঠল নুরুল সওদাগরের। সে বেশ খানিকটা জোরেই বলল, মুনা, সাবধানে কথা বলো। বাড়ি ভর্তি মেহমান, নাটকটা বন্ধ করো। আমি চিত্রার খারাপ চাইব না নিশ্চয়ই? ভালো কেন চাইতে আসছো? আমার মেয়ের ভালোটা তোমার না চাইলেও হবে। যাদের ভালো এত বছর চেয়ে এসেছো তাদেরটাই চাও, নাকি তাদের ভালোর জন্যই আমার মেয়ের এ সর্বনাশ করছো? কোনটা? মুনিয়া বেগমের কথা শেষ হতেই তার ডান গালে সশব্দে চড় বসালো নুরুল সওদাগর। এই ঘটনাটা মুনিয়া আর চিত্রা দুজনের কাছেই অপ্রত্যাশিত ছিল। মুনিয়া বেগম তাই নিশ্চুপ হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। তন্মধ্যেই ওহি এলো, চিত্রাকে ধরে নিয়ে গেল পাত্রপক্ষের সামনে। চিত্রা কেবল পাথরের ন্যায় হেঁটে গেল। এ জীবনে হুট করেই তার চাওয়া পাওয়াগুলো হাওয়ায় মিলিয়ে গেল। কেবল মনে হলো বিফল এই বেঁচে থাকা। সময়টা ঠিক মধ্যরাত। ভিনদেশের মাটিতে পা রেখেছে অবনী আজ 5 দিন হতে চলল। বাড়ির সবাই তাদের নিয়ম করে খোঁজ নিচ্ছে, কিন্তু তবুও অবনী কোথাও থেকে একটা যেন নিজেকে একা ফিল করছে। এই একা অনুভব করাটা একাকিত্ব না বোধ হয়। আমজাদের মাঝে পুরনো আমজাদকে খুঁজে না পাওয়াটাই এই একা অনুভব হওয়ার কারণ। মানুষ সচরাচর যাকে যেভাবে দেখে অভ্যস্ত তাকে সেভাবেই দেখতে চায়। মানুষেরও যে বদল আসতে পারে তা যেন আমরা ভাবতে পারি না বা কোথাও একটা মানতে পারি না। হিমশীতল কেবিনের সাদা রঙের আরাম কেদারাটায় বসে বসে ঝিমুচ্ছে অবনী। রাত 3:30 বাজছে, অথচ তার ঘুম আসছে না। চেরির শরীরে বেশ উন্নতি দেখা দিচ্ছে, এতদূর আসাটা সার্থক। কিন্তু তবুও মনে কোথাও শান্তি নেই। অবনী বেগম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কতক্ষণ এপাশ ওপাশ হাতড়ে নিজের ফোনটা হাতে নিল। কল লাগালো আমজাদ সওদাগরের ফোনে। আমজাদ সওদাগর প্রতিদিনই এসে মেয়েকে দেখে যান, অথচ থাকেন না। এমনকি অবনী বেগমকেও যেতে বলে না আমজাদ সওদাগরের বাসায়।
বিষয়টা ভীষণ অদ্ভুত হলেও অবনী এতদিন মাথা ঘামায়নি। অথচ আজ মাঝরাতে তার এই কথাটা মাথা থেকে বেরোচ্ছেই না। গত 5 দিন যাবৎ অবনী হসপিটালেই আছেন। আমজাদ তাকে বাড়িতে গিয়ে বিশ্রামও নিতে বলেনি। প্রথমবার কলটা বাজতেই কেটে গেল। অবনী মুখ চোখ কুঁচকালো। তার হঠাৎ করেই সর্বাঙ্গে অস্বস্তি ছেয়ে গেল। তার মনে হলো তার অজান্তেই হয়তো ভীষণ অদ্ভুত কিছু একটা হচ্ছে এই ভিনদেশে, যা খুব সস্তা আবরণে ঢেকে আছে। অবনী বেগম ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ছাড়লেন। এই মাঝরাতেই সে সিদ্ধান্ত নিলেন আমজাদ সওদাগরের বাসায় যাওয়ার। যতটুকু জানে সে, হসপিটাল থেকে বাসার দূরত্ব মাত্র 8 ঘন্টা। বাড়ির ঠিকানাটাও তার জানা আছে। এই মাঝরাত্রিরে যে কোনো মূল্যেই তার সংশয় অস্বস্তির পরিসমাপ্তি ঘটাতে হবে। তার মন যে মিছে ভয়ের আতঙ্কে তোলপাড় হচ্ছে তা এই মুহূর্তেই মিটাতে হবে। হসপিটালের নার্সকে চিঠির কাছে রেখেই এই ভিনদেশের অপরিচিত রাস্তায় পা চালালো এই বাঙালি নারীটি। বাঙালি স্ত্রীদের আলাদা একটা শক্তি আছে। তারা সন্তান আর স্বামীর ক্ষেত্রে অদ্ভুত শক্তি সাহস পেয়ে যায়। সোফায় বসে থাকা বেশ সুন্দর দেখতে ছেলেটাকেই চিত্রাকে দেখতে এসেছে মনে হলো। নুরুল সওদাগরের ডিপার্টমেন্টেরই একটা ছেলে, সে নাম নওশাদ। ছেলেটাকে নির্দ্বিধায় সুপুরুষ বলা যাবে। ফর্সা শরীর, উচ্চতাও যথেষ্ট সুস্বাস্থ্য। কি ভীষণ সুন্দর! কালো রঙের পাঞ্জাবিটা বেশ মানিয়েছে শরীরে। ছেলের বাবা মাও ছেলেটার সাথে এসেছে। বেশ সুশীল পরিবার মনে হলো তাদের। বেশ হেসে হেসে কথা বলল। এক দেখায় তাদের মেয়ে পছন্দ হয়েছে সেটাও বলেছে। চিত্রা মাথায় ঘোমটা দিয়ে কেবল ঠায় বসে রইল। ড্রয়িং রুম জুড়ে সবাই যে যার মতন দাঁড়িয়ে আছে, বসে আছে। চাঁদনির হাজবেন্ড মাহতাবও আছে। শুক্রবার যেহেতু তার অফিসও বন্ধ। ছেলেটি বাড়ির থেকে প্রস্তাব দিল তারা আজই আংটি পরিয়ে যেতে চায়। নুরুল সওদাগরের মুখের হাসিটা বিস্তৃতি লাভ করল। অথচ সবাই তখনও হতভম্ব আহন্মক বনে আছে। তারা যেন কিছুই বুঝতে পারল না। বাবা মেয়ের এমন পরিবর্তন যেন সবাইকেই ভাবাচ্ছে। কি এমন হয়ে গেল যে এত বড় সিদ্ধান্ত নিতেও তারা দুবার ভাবছে না? বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর সেখানে উপস্থিত নেই। সকালে নুরুল সওদাগর যখন চিত্রাকে দেখতে আসার প্রস্তাবটা জানিয়েছে, তখনই দুই ভাইয়ের এক রকমের কথা কাটাকাটি হয়েছে। এই প্রথম আফজাল সওদাগরের কথাকে গুরুত্ব দিল না তার ছোট ভাই। সেই কষ্টে জোর দিলেন সে, যা ইচ্ছে করুকে। তুহিনও বেশ চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু শেষ মুহূর্তে চিত্রা থামিয়ে দিয়েছে তার ভাইকে। বাবা নাকি ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছে। তুহিনও রাগে ক্ষোভে ঘর থেকে বেরিয়ে গেছে। পাত্রের মা জোর করে বেশ বিনীত স্বরে বললেন, ভাই সাহেব, আপনাদের মেয়েকে আমার ভীষণ ভালো লেগেছে। কেমন মায়া মায়া মুখটা। আপনারা দেখুন, আমরা যাচ্ছি আজই একটা পাকা ব্যবস্থা করে যেতে। নুরুল সওদাগর তো আনন্দে আত্মহারা। সবাই বেশ ভয়ে আছে এই ভেবে যে নুরুল সওদাগর না আবার হ্যাঁ করে দেয়। ভাবসাবটাও ঠিক তেমনই মনে হচ্ছে। কথা ঘুরালো মাহতাব। বেশ বুদ্ধির সাথে হাসি মুখে উত্তর দিল, আন্টি, বিয়েটা তো আর এক কথাই হয় না। আপনারা আবার খাবার খান। আমাদেরও তো একটা পারিবারিক আলোচনা আছে, তাই না? আমরা তা সেরে নিই। তাছাড়া মেয়ে তো একটা মতামত আছে, তাই না? ভদ্রমহিলাও সম্মতির সুরে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আপনারা আলোচনা করুন, আমাদের সমস্যা নেই। মহিলার কথায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। নুরুল সওদাগর যেন ভয়ঙ্কর খেলায় মেতেছেন। যে কোনো মূল্যে তাকে থামাতে হবে। সবাই যখন নিজ নিজ বাগবিতণ্ডায় ব্যস্ত, চিত্রা তখন পথ ধরল বাড়ির ছাদের দিকে।
বাহার ভাইয়ের ওপর অভিমান আর বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায় সে অনলে ঝাঁপ দিতে যাচ্ছে। তবুও কি বাহার ভাই তাকে আটকাবে না? বলবে না তাকে থেকে যেতে? বাহার ভাই বললে চিত্রা হাসতে হাসতে সব ভুলে যাবে, এমনকি বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষাও। সচরাচর আশ্বিন মাসে ঝড়ের আভাস পাওয়া যায় না। পেঁজা তুলোর মতন মেঘেরা দলে দলে ছুটে যায় আকাশ ঘেঁষে। কেমন হাওয়াই মিঠাইয়ের মতন দেখতে লাগে, আদুরে আর তুলতুলে। অথচ আজ আকাশে হাওয়াই মিঠাইয়ের মতন তুলা নেই। আকাশে আজ ধ্বংসাত্মক রূপ। চিত্রার হৃদয়ের ভয়ানক বিধ্বস্ততা বোধহয় ছেয়ে গেছে আকাশেও। নিজের পারিবারিক বাগবিতণ্ডা চলছে। চিত্রা বেশ কায়দা করে ছাদে চলে এলো। বাহার ভাইকে এক নজর দেখার অসুখে ধরেছে তাকে। যে কোনো মূল্যেই হোক এই অসুখ তাড়াতাড়ি ছাড়াতে হবে। নীল শাড়ির আঁচল বাতাসে উঠছে। ছাদে উঠতেই এক অন্যরকম দৃশ্য চোখে পড়ল চিত্রার। বাহার ভাই ছাদের কবুতর দুটোকে খাবার খাওয়াচ্ছেন। কবুতর দুটো চিত্রার। কবুতর দুটোকে ঠিক পালে না, সে সব সময় ছেড়ে রাখে। যখন ইচ্ছে হয় তারা ফিরে আসে, খাবার খায়, চিত্রার সামনে উড়ে বেড়ায়, আবার নিজেদের মন মতন চলে যায়। বাহার ভাই কখনো এদের এত আদর যত্ন করেনি, আর আজ কি না খাবার খাওয়াচ্ছে। চিত্রা ধীর পায়ে বাহারের সাথে এসে দাঁড়ালো। খুব মনোযোগ দিয়ে দেখলো লোকটাকে। নিচে তাকে দেখতে আসা নওশাদ নামের ছেলেটা বাহার ভাইয়ের থেকেও বেশি সুন্দর। উচ্চতায় একটু কম হবে, তবে বেশ সুন্দর, ভদ্র, সুশীল আর সরকারি চাকরি করে। অন্যদিকে বাহার ভাই প্রচুর অভদ্র, অসামাজিক এবং বেকার। বাহার ভাইয়ের এত এত নেগেটিভিটি, তবুও যেন বাহার ভাইয়ের তুলনা কারো সাথেই হবে না। তবুও বাহার ভাই অনবদ্য। আরে চিত্রা যে এই অসময়ে ছাদে? বাহারের কথায় ধ্যান ভাঙল চিত্রার। মানুষটা কত স্বাভাবিকভাবে কথাটা জিজ্ঞেস করলো, অথচ মানুষটার সাথে তার নীরব একটা মান অভিমান চলছে। যেই মান অভিমানের জন্য আজ চিত্রা এত বড় সিদ্ধান্ত নিয়েছে, অথচ কিছুই হয়নি এমন একটা ভাব লোকটার কথাই। কথাটা তা না বলার ব্রত করলে নাকি? বেশ ভালো তো। কথা না বললে তোমার মানুষটাকে সিরিয়াসলি নেবে, একটা পাত্তা পাবে, বুঝলে? তোমার বাদ তো এমনই দাম দেয় না। এখন যদি কথা না বলার কারণে একটু পাত্তা পাও তাহলে খারাপ হবে না। বাহারের ঠাট্টা মারা কথায় খানিকটা রেগে গেল চিত্রা। রাগী কণ্ঠে বলল, আমার বাবাকে নিয়ে একদম এসব বলবেন না। আচ্ছা, বলবো না। বাহার খুব সহজভাবে যেন মেনে গেল চিত্রার কথাটা। চিত্রার রাগ আবার হারিয়ে গেল। মানুষটা এমন কেন? এমনটা না হলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? মান অভিমান কিনারে রেখে চিত্রা ধীর কণ্ঠে বলল, বাহার ভাই, আমি নীল শাড়ি পরেছি, কিছু বললেন না তো? বাহার কবুতরকে খাবার খাওয়াতে খাওয়াতে একবার হালকা করে তাকালো চিত্রার দিকে। তারপর আবার নিজের কাজ করতে করতে বলল, বেশ ভালো তো। তা তোমার শরীরে নীল শাড়িটা তেমন মানাচ্ছে না। তুমি বরং সাদা শাড়ি পরতে, মেঘের মতন লাগবে। বাহারের কথায় চিত্রার অভিমানীরা মাথাচাড়া দিয়ে উঠল, চোখ মুখ টলমল করে উঠল। বাহার ভাই এভাবে বলতে পারলো? অথচ অষ্টাদশী বুঝেনি বাহার ভাই তার গোপন একটা ইচ্ছের কথা কেমন করে জানিয়ে দিল। বুঝলে অভিমানের জায়গায় ভালো লাগার সৃষ্টি হতো যে। বাহার আর চিত্রাকে সিক্ত করতে আকাশ চিরে বেরিয়ে এলো বৃষ্টির ফোঁটারা। হুট করেই তার আগমনে তাজ্জব মানব এবং মানবী, ভিজে একাকার দুজনে। তন্মধ্যেই চিত্রা বলে উঠল, বাহার ভাই, আজ আমাকে দেখতে আসছে। ওরা আজই আংটি পরিয়ে যেতে চাই। ও তাই নাকি? বাহ, দারুণ খবর দিলে তো। মিষ্টি খাওয়াবে না? চিত্রা অবাক হলো বাহারের উত্তরে। বিস্মিত কণ্ঠে বলল, আপনি জানতেন না এটা? না তো। তোমাদের পারিবারিক ব্যাপার আর আমি কেমন করে জানবো? উত্তরটা বেশ স্বাভাবিকভাবে দিলেও চিত্রার মন মানতে চাইল না।
সে দিবানিশি যে ছেলেটার জন্য পুড়ে, সেই ছেলেটা নাকি তার এত বড় খবরটাই জানতো না। এ কেমন মানুষ! চিত্রার অশ্রুরা ততক্ষণে পানিতে মিলেমিশে একাকার। কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, আপনি কিছু বলবেন না বাহার ভাই? হ্যাঁ বলবো তো, তোমার জীবনের জন্য তোমাকে শুভেচ্ছা। তুমি তো বাবার ভালোবাসার কাঙালি, তোমার যেন সেই ভালোবাসা মিলে। নিজের বাবার কাছ থেকে না হোক, জীবন সঙ্গীর বাবার কাছ থেকেই না হয় পেলে। বাহার ভাইয়ের উত্তরে চিত্রা ব্যথিত নয়নে চাইল, মানুষটার কি ব্যথা হচ্ছে না বুকে? তবে তার কেন রক্তক্ষরণ হচ্ছে? ভালোবাসা এত যন্ত্রণা কেন? আর বাহার ভাইয়েরা এত অবুঝ কেন? যাও চিত্রা, নিচে যাও, তোমার সুপুরুষ হবু বর হয়তো অপেক্ষা করছে। সুন্দর মানুষের আশেপাশে থাকলে তোমারই লাভ। সুন্দর মানুষ দেখলে একটু চোখে প্রশান্তি মিলবে, বুঝলে? আমরা তো শালা পুড়ে ছাই, অথচ এই ছাইকেই আমার চাই। চিত্রার এত আবেগীয় কথাটাকেও বাহার বরাবরের মতন হেসে উড়িয়ে দিল। গাছাড়া ভাবে বলল, শোনো মেয়ে, বয়স সন্ধির আবেগ কেটে গেলে বাহারও কেটে যাবে। এ বয়সে ঠোঁট পুড়ে যাওয়া উন্মাদ বকাটেদেরই বেশি ভালো লাগে, কিন্তু যখন বাস্তবতা বুঝবে তখন এই ভালো লাগা বড় জোর তোমার হাসির কারণ ছাড়া কিছুই হবে না। যাও, নিচে অপেক্ষা করছে সবাই তোমার জন্য। চিত্রার কান্নার স্রোত আরো বাড়ল। দু কদম বাহারের দিকে এগিয়ে গিয়ে কেবল উচ্চারণ করলো, বাহার ভাই। বাহার থামিয়ে দিল চিত্রাকে, গম্ভীর স্বরে বলল, যাও রঙ্গনা, বখাটে বাহার তোমার না। জীবনে বাঁচতে হলে সুশীল সঙ্গী দরকার। বাহার কেবল তোমার মনের ফ্যান্টাসি মাত্র। চিত্রা কত কথা বলতে গিয়ে বলা হলো না, আবার কত অনুভূতি না চাইতেও বলে দিল। বাহার ভাই তবুও নির্বাক। তবে যাই হোক, বাহার ভাইয়ের না হয় নাই হলো চিত্রা। ভিজে শাড়ি, ভগ্ন হৃদয় নিয়ে চিত্রা যখন পা বাড়ালো সিঁড়ির দিকে, বাহার দুহাত মেলে আকাশ পানে তাকিয়ে বলল, শুনছো গো মেঘ, বাহার আর গিটার ছুঁয়ে দেখবে না। অষ্টাদশের হৃদয়ে বাহার আর এক্কা দোক্কা খেলবে না। বাহার যে খুব নির্মম ভাবে সেই দুটো জিনিসই ভেঙে দিয়েছে। বাহারের আর কেউ নেই মেঘ, না গিটার আর না অষ্টাদশী। চোখ বন্ধ করে আপন মনে গেয়ে উঠল রঙ্গনার বাহার ভাই। ভালোবাসা যদি হয় পাঠশালা, প্রেমের আরেক নাম কাঁটার জ্বালা, কাঁটার জ্বালা।